ওকে, দেখুন তো এই টার্ম দুটো আপনারা বোঝেন কিনা। আমরা গত ক্লাসে বোধহয় হালকা একটু আলোচনা করছিলাম। এই টার্ম দুটো একটু বোঝেন, টিমিং এবং লিডিং। টিমিং এর সাধারণ অর্থ হলো সাধারণত কোনো জিনিস হয়তো বা এই যে বৃষ্টিপাত বা যে কোনো জিনিস সাধারণত অনেক বেশি মাত্রায় আসা, এরকম একটা বিষয় বোঝায়। আর লেডিং বলতে সাধারণত বোঝায় হলো মানে আক্ষরিক অর্থ। আক্ষরিক অর্থে লেডিং বলতে বোঝায় আমরা যে জাহাজ থেকে পণ্য বোঝাই করি না জাহাজে, ওটাকে লেডিং বলে। অনেক সময় যে দেখবেন বিল অফ লিডিং এরকম একটা বোধহয় আপনারা জিনিস পড়ছিলেন ডেফিনেশন। তো আমাদের অডিটিং এ এটা কিন্তু দুইটা স্পেশাল অর্থ আছে। স্পেশাল অর্থ মানে তো বোঝেন, মানে বিশেষ অর্থ। আপনারা দেখবেন যে কোনো প্রতিষ্ঠান Amazon.com একটা কোম্পানি দেখছেন না? এখন Amazon.com এর কার্যক্রম কত বড় বলেন তো? অনেক বড়। এখন Amazon.com এর এটা কে বেস জোসেফ না কি জানো নাম? জি স্যার, পেয়ে এখন ওনার একার পক্ষে কি সম্ভব? বলেন আপনার পুরা অর্থ মানে যতগুলো আউটলেট বা দোকান আছে যে সে একা একাই সবগুলো দেখবে সম্ভব হবে? সম্ভব না। এখন এই জন্য সে কি করে? তাহলে কর্মচারী নিয়োগ করছে না। এখন কোনো কারণে মনে করেন যারা সেলস এর সাথে জড়িত, আমরা যখন অনলাইনে যখন কোনো পণ্য বিক্রি করে বা অন্য যে কোনোভাবে পণ্য বিক্রি করে, মনে করেন জানুয়ারির 1 তারিখে মনে করেন প্রোডাক্ট সেল হয়েছে হচ্ছে আমরা ধরলাম কত টাকা, 30,000 টাকা। এখন এই 30,000 টাকা সেল কোম্পানির যিনি ক্যাশ ম্যানেজার আছে তিনি করছে কি বইতে উঠান না, লেখে না, করছে কি হয়তোবা এই 30,000 টাকার সেল যদি উনি না লিখে রাখেন তখন হবে কি এই টাকা কি সেল দেখানো হবে ব্যবসা প্রতিষ্ঠানে? এখন এই টাকা উনি পকেটে রেখে দিয়ে নিজের কাছে ব্যবহার করতে পারবে না, নিজের কাছে ব্যবহার করতে পারবে। এখন মনে করুন জানুয়ারি 3 তারিখে আরেকটা সেল হয়েছে, এখানে মনে করেন একটা সেল হয়েছে, এই সেলের টাকার পরিমাণ মনে করেন 40,000 টাকা। কত টাকা? 40,000। তখন করবে কি এখন এই 40,000 টাকা পকেটে রেখে আগে যে কত টাকা ছিল 30,000 টাকা ছিল না, প্রথমে কি করলো 30,000 টাকা পকেটে রেখে দিল। যখন 40,000 টাকা সেল হলো তখন ওই 30,000 টাকা কি করলো আপনার বইতে লিখলো আর 40,000 টাকা পকেটে রেখে দিল। বুঝতে পারছেন? আবার পরবর্তীতে যখন আরেকটা সেল হলো মনে করেন জানুয়ারি 4 তারিখে আরেকটা সেল হলো, হয়তো মনে করেন এখানে সেল হলো আবার একটু এভারেজ একটা অ্যামাউন্ট, হয়তো মনে করেন 35,000 টাকা। তখন হবে কি ওই 40,000 টাকা এবার সেল হিসেবে দেখিয়ে দিই। আর এই যে 35,000 টাকা ছিল এই 35,000 টাকা আবার নিজের কাছে রেখে দিই। তার মানে একটা জিনিস দেখেন তো, সাইকেল বা সেল যখনই হয় উনি কিন্তু একটা টাকা সবসময় নিজের পকেটে রেখে দিচ্ছে, তাই না? আবার যখন মাসের শেষে চলে আসতেছে মনে করেন জানুয়ারি 31 তারিখ, জানুয়ারি 31 তারিখে এসে যতগুলো সেল ছিল বুঝা গেল, মনে করেন এখানে হয়তো আর একটা সেল ছিল হলো কত টাকা, এখানে সেল আমি ধরে নিলাম হয়তো 15,000 টাকা। তখন হলো কি এখানে আবার আগের যে টাকাটা ছিল 35,000 টাকা এটাও সেল দেখাই দিল, আবার এই 15,000 টাকাও সেল দেখাই দিল। তার মানে মাসের শেষে কিন্তু হিসাব মিলতেছে, কিন্তু এই মাসের ভিতরে যে সাইকেল এই সাইকেলে উনি কিন্তু টাকা নিজের পকেটে রেখে দিচ্ছে। তো এই সিস্টেমে এই ব্যবসা প্রতিষ্ঠানের টাকাকে নিজের হিসাবে ব্যবহার করার যে প্রবণতা বা প্রক্রিয়া এটাই হচ্ছে টিমিং এবং লিডিং। বুঝা গেল? সিস্টেমটা কিন্তু অনেক সূক্ষ্ম, ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণ বুক অফ রেকর্ডসে ধরা পড়বে না, প্লাস ওভারঅল যখন আপনি অডিট করবেন তখনও ধরা পড়বে না, কিন্তু তার ভিতর থেকেও কিন্তু তার কি হচ্ছে ব্যবসার টাকাটা সে নিজের কাজে ব্যবহার করে যাচ্ছে। বুঝলেন? তো এই যে পদ্ধতিটা এই পদ্ধতিকে বলে হচ্ছে টিমিং এবং লিডিং। এখন বলেন তো এটা কোন কোন পদ্ধতিতে ধরা যায়? রেগুলার মনিটরিং আমাদের এটা কিন্তু বলছে যে স্টেট হোয়াট স্টেপস ইউ উইল টেক টু ডিটেক্ট সাচ ফ্রড। আপনাকে এই ফ্রডটা ধরতে হবে। এখন কিভাবে ধরবেন বলেন তো, কি কি পদ্ধতি হতে পারে? স্যার
আর আর কোনো পদ্ধতি নাই? আচ্ছা স্যার আপনি আর কি পদ্ধতি আছে গিভিং এন্ড লেটিং আপনারা যদি মনে করেন ক্যাশের এই বিষয়টা পজ মেশিনে করেন তাহলে কি ওর হাতে টাকা আসবে? পজ মেশিন মানে কি? পয়েন্ট অফ সেল। আপনারা এই যে দেখেন না, আমরা অনেক সময় কার্ডে পে করি না, একটা মেশিন থাকে না, মেশিনে কার্ডটা দিলে বা জাস্ট টান দিলে হচ্ছে। এই পজ মেশিনের মানে হচ্ছে পয়েন্ট অফ সেলস বা সেল, মানে যেখানে বিক্রি হচ্ছে সেখান থেকে হচ্ছে। যদি পজ মেশিনে সেল হয় তো কি ওর কাছে টাকা আসবে? আর কিছু করতে পারবে? পারবে না। আবার যদি মনে করেন আমরা যদি রেগুলার কি করি, যে ওদের যে কাজগুলো আছে এখানে দেখুন অনেকগুলো কিন্তু এখানে আপনারা হচ্ছে ডেসক্রিপশনটা পড়ে নিয়ে আমরা যা বলছি, মানে এইখানে আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা তো কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এই সেম কনসেপ্টটা এখানে বর্ণনা আছে, আপনারা বর্ণনায় আপনাদের মতো পড়ি। তো আরো যেমন মনে করেন পদ্ধতি আছে, আমরা যদি ডে টু ডে ইনভেন্টরি আপডেটের যে বিষয়টা থাকে, ইনভেন্টরির ফিজিক্যাল এক্সিস্টেন্সের সাথে আপনার বুক অফ রেকর্ডসের এক্সিস্টেন্সটাকে ম্যাচ করাই, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো যে কোনো প্রোডাক্ট সেলকে আননোন বা আইডেন্টিফাইড করে রাখা হয়েছে কিনা। তো এইসব বিষয় যদি হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় কি, যেখানে ক্যাশ সরাসরি থাকে সেখানে দেখবেন ক্যাশটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা ক্যাশটা আত্মসাতের প্রবণতা থাকে। কিন্তু ক্যাশ না হয়ে এটা যদি ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আসে তখন দেখবেন এটা কিন্তু কি হয়, অনেক বেশি তছরূপ হওয়া বা ক্যাশ অনেক বেশি কি হওয়া, মানে আত্মসাৎ হওয়ার প্রবণতাটা কম থাকে। এই জন্য দেখবেন যে ব্যাংকে যখন স্যালারি হয়, পে স্কেল যাদের, দেখবেন তো কখনো কিন্তু ক্যাশে স্যালারি পে করে না, সবসময় কি করে ব্যাংকের মাধ্যমে পে করে। কারণ এটা হবে কি, অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কিন্তু অস্বীকার করতে পারে যে তার স্যালারি দেওয়া হয়নি, আবার কেউ অস্বীকার করতে পারে যে হয়তো তার স্যালারি কম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা মাধ্যম হিসেবে কে থাকবে ভিতরে বলতো? ব্যাংক থাকবে। যদি ব্যাংকের মাধ্যমে কি হয়, স্টেটমেন্টটা যায়, তখন এই ব্যাংক স্টেটমেন্ট যখন যাওয়া হবে তখন কিন্তু বোঝা যাবে যে সে এই পরিমাণ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা। এই জন্য দেখবেন আপনারা অনেক সময় দেখবেন এই যে তালাশ বা বিভিন্ন যে 360 ডিগ্রির বিভিন্ন আপনার রিপোর্ট আছে না, দেখবেন যত ফ্রড আছে এরা কিন্তু ক্যাশ পেমেন্ট করে। ক্যাশ পেমেন্টের বিষয়টা তো বুঝতে পারছেন যে ক্যাশ পেমেন্ট হলে কিন্তু এটা ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যদি কখনো কোনো কিছুতে বা কোনো অপরিচিত জায়গায় যদি পেমেন্ট করতে চান তাহলে সবসময় চাইবেন যে ব্যাংক পেমেন্ট, তখন কিন্তু ওই লোকের একটা নির্দিষ্ট আইডি কার্ড বা একটা নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে, এবং কোন জায়গা থেকে টাকাটা তুলছে, ব্যাংক থেকে বা কোনো ভূত থেকে, এর বাইরে থেকে তো টাকাটা তুলতে পারবে। আর প্রত্যেকটা ব্যাংক কিন্তু দেখবেন সিসিটিভি নিয়ন্ত্রিত, সুতরাং কে টাকাটা তুলেছে তার কিন্তু একটা স্টেটমেন্ট থেকে যাবে। তো এই জন্য দেখবেন আপনারা কখনো যদি কোনো বিষয়ে পেমেন্ট করেন তখন ক্যাশ পেমেন্ট থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এই ছিল হলো আমাদের টিমিং এবং লেডিং এর মূল জিনিস। তার মানে হচ্ছে পেমেন্টটাকে নিজের পকেটে ধরে রাখার যে প্রবণতা, এটা হচ্ছে টিমিং এবং লেডিং। বোঝা গেছে? বর্ণনা বইতে যেটা দেওয়া আছে এটা পড়ে হয়তো বা এরকম বুঝতে গেলে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি বর্ণনা করি। এরপরেরটা হলো আচ্ছা গোস্ট ওয়ার্কার। আপনারা এই যে গোস্ট ওয়ার্কারের বিষয়টা, এই গোস্ট মানে তো ভূত, ভূত বোঝেন তো? দেখবেন যে অনেক সময় বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ভূতের কাহিনী থাকে। এটা পড়া হয়েছে? আচ্ছা, গোস্ট ওয়ার্কারের বিষয়টা হচ্ছে যে ওয়ার্কারগুলো সাধারণত ওয়ার্কার নাই কিন্তু তাদের এক্সিস্টেন্স আছে। আচ্ছা, এটা দেখেন, হোয়াট আর দ্য ইরর্স ডিটেক্টেড ডাবল হয়ে গেছে, প্রথম ডিটেক্টেডটা হবে না। হোয়াট আর দ্য ইরর্স নট ডিটেক্টেড বাই ট্রায়াল ব্যালেন্স। এখানে ট্রায়াল ব্যালেন্স মানে তো বোঝেন, রেওয়ামিল আমি নিশ্চিত দেওয়ার সময় ঠিক করে দিব, প্রথম ডিটেক্টেডটা বাদ যাবে। কোন কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না? আমাদের একটা বিষয় দেখতে হবে, আমরা কি করতেছি, অডিট করতেছি না? অডিটে দেখবেন যে অডিট কিন্তু আপনার পুরো অডিট কারা করে বলেন তো? অডিটররা করে।
এখন এই অডিটটা কাদের গ্রুপ অফ অ্যাকাউন্টস অডিট করে বলেন তো? কোম্পানি। আচ্ছা, মানে রুটটা আমরা একটু দেখি। রুট মানে তো বোঝেন, প্রথমে হলো বুক কিপিং। বুক কিপিং মানে কি বলেন তো? এই বুক কিপিং মানে কি? আচ্ছা, এই তিনটা জিনিস দেখেন তো। আমাদের সর্বপ্রথম বুক কিপিং কারা করবে বলেন তো? অ্যাকাউন্টেন্ট যারা, তারা। দুই নম্বরে হচ্ছে অ্যাকাউন্টিং যে বিষয়গুলো আছে, এই অ্যাকাউন্টিং এর বিষয়গুলো কারা ম্যানেজ করে? অ্যাকাউন্টেন্ট যারা। এখন বুক কিপিং বা অ্যাকাউন্টিং, এই বুক কিপিং এর বলি বা অ্যাকাউন্টিং এর বলি, এটার স্টেপ কয়টা বলতে পারেন? 9টা স্টেপ না? এই 9টা স্টেপ মনে আছে সবার? অ্যাকাউন্টিং এর যে 9টা স্টেপ, অ্যাকাউন্টিং সাইকেলের মনে আছে? বললে সমস্যা না, মনে আছে? মানে আমরা সাইকেল মানে বুঝি না? সাইকেল মানে হচ্ছে কি, একটা জায়গা থেকে শুরু হচ্ছে আবার। তো আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ কয়টা? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। প্রথমে হচ্ছে কি জার্নালাইজিং, আর লাস্টে হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। আমরা এই, আপনারা যদি গুগলে সার্চ দেন দেখবেন চলে আসবে। আবার যেটা হচ্ছে কাইজোর বই, ওখানেও দেখবেন আছে। তো এখন আমাদের এই যে 9টা স্টেপ, 9টা স্টেপের বাইরে কি আর কোনো স্টেপ আছে? স্টেপ কিন্তু না। তো এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে, বুক কিপিংটা কি করতেছে? অ্যাকাউন্টেন্ট করতেছে। অ্যাকাউন্টিং এর অন্যান্য যে কাজগুলো, এটাও কি করতেছে? অ্যাকাউন্টেন্টই করতেছে। বুক আর অডিটর বা অডিটিংটা, এটা কি করতেছে বলেন তো? অডিটর করতেছে না? এখন অডিটরের কাজটা কি? এই যে বইগুলো আছে না, এইটাকে একটা অডিট করা। এখন অডিটর যদি অ্যাকাউন্টিং না বোঝে, তো কি অ্যাকাউন্টিং এর ভুল বের করতে পারবে? তো অডিটর হওয়ার আগে তার কি হতে হবে? অ্যাকাউন্টেন্ট তো হতে হবে। মনে করেন আপনি যদি ডাক্তার না হন, তাহলে কি ডাক্তারের বা আপনার যে চিকিৎসা আছে এটা করতে পারবেন? তার মানে প্রথমে তো আপনাকে কি হইতে হবে? অ্যাকাউন্টেন্ট হইতে হবে, বা অ্যাকাউন্টেন্টের বিষয়গুলো বুঝতে হবে। নেক্সট স্টেপ আপনি কি করবেন? অডিট করবেন। তো অ্যাকাউন্টিং এর এখানে স্টেপ কয়টা? 9টা। এই 9টা স্টেপে কিন্তু আপনাকে প্রথমে কি করতে হবে? ভালোভাবে বুঝতে হবে, তারপরে অন্যান্য কাজ। এবার দেখেন আমাদের ভুল কত করবেন। আমাদের ট্রায়াল ব্যালেন্স হচ্ছে কি অ্যাকাউন্টিং সাইকেল বা বুককিপিং এর একটা স্টেপ। এই ট্রায়াল ব্যালেন্সে দেখবেন আমাদের কিছু কিছু ভুল আছে, যে আমাদের ট্রায়াল ব্যালেন্স কিন্তু মিলে যাচ্ছে, ট্রায়াল ব্যালেন্সে দুই পাশে ম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু দেখবেন ভুল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এখন যখন কোনো অ্যাকাউন্টেন্ট করবেন কি, যে উনি ট্রায়াল ব্যালেন্স বা অঙ্ক বা ওনার বুক অফ রেকর্ডস কিন্তু জমা দিয়েছেন, কিন্তু বুক অফ রেকর্ডস জমা দেওয়ার পরে দেখবেন কি হচ্ছে, যে না আসলে ভুল খুঁজে পাচ্ছেন না, যে আসলে ভুলটা কোথায়। তখন হচ্ছে দেখবেন এই ভুলগুলো থাকতে পারে। তো এখন দেখুন তো এখানে এই ভুলগুলো আপনারা কি বোঝেন? একটু দেখুন তো, সংজ্ঞা বোঝেন এই ভুলগুলোর? বাংলা বলে তো ভুলে যান, বাংলা নিয়ে এটার সাথে মিলাইতে পারবেন না। অনেকে একজন বলছে, আমরা যখন প্রাইভেট পড়ি, স্যার জিরান্ডের বাংলা কি? আপনারা পড়ছেন না জিরান্ড ইনফিনিটিভ? তো বলছে দেখেন এটার বাংলা যদি আপনি খুঁজতে যান তাহলে এটার মধ্যে বুঝবেন। তো দেখবেন কিছু কিছু আছে যে এটা ওই বাংলার সাথে মিলাতে গেলে মনে করেন একটু সমস্যা হবে। প্রথমটা হচ্ছে ক্লারিক্যাল এরর্স, আর একটা হচ্ছে এরর্স অফ প্রিন্সিপাল। ক্লার্ক মানে হলো কর্মচারী, বা যে যেটাকে বলে না যে হেড ক্লার্ক, বা যে কোনো জায়গায় দেখবেন যারা
বুক অফ রেকর্ডস বা যারা যে অ্যাকাউন্টিং নিয়ে বা হিসাবের খাতাপত্র নিয়ে কাজ করে এদেরকে সাধারণত ক্লার্ক বলে। তো দেখুন ক্লারিক্যাল এরর্স মানে হচ্ছে যিনি সরাসরি লিখতেছেন ওনার হাতে যে ভুলটা হচ্ছে এটা হচ্ছে ক্লারিক্যাল এরর্স। আর এরর অফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি বলেন তো? নীতিগত ভুল। মনে করুন যেটা হলো মূলধন জাতীয় ব্যয়, এটাকে যদি আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলি বা মুনাফা জাতীয় ব্যয়গুলোকে যদি মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলি। অমিশন মানে কি বলুন তো? প্রথমে এক নম্বরে বাদ দেওয়া। অমিশন বা অমিট বলে না কোনো জিনিসকে বাদ দিতে। মনে করেন যদি ক্লার্ক যিনি আছেন হেড ক্লার্ক, উনি কোনো কারণে দেখা গেল যে কোনো একটা ফিগার ছিল, সেই ফিগারটা টোটালি কি করছে দেখতেই পারে নাই, বা যে কোনো জিনিস যে কোনো কারণে ভাউচার থেকে বাদ পড়ে গেছে, তখন ওটা কি হবে? এরর অফ অমিশন। দুই নম্বরে কি আছে দেখুন তো? কমিশন মানে কি বলেন তো? কমিশন মানে কি? এই কমিশনের বাংলায় কি? কমিশনের বাংলা নাই। সাধারণত কি হয়, যে কোনো নির্দিষ্ট পরিমাণ বা যেটা হচ্ছে কি অংশ বা এরকম বোঝায়। মনে করে কমিশন আমরা কি জানি, সাধারণত কমিশন সবসময় পজিটিভ না। এখানে কিন্তু কমিশন কি মনে করেন আপনার আমরা সেলসের পরিমাণ ছিল হচ্ছে কত টাকা, সেলসের পরিমাণ আমরা হয়তো বা লিখে রাখলাম 50,000 টাকা। এখন মনে করো আমরা যদি এটা থেকে বেশি লিখে ফেলি তাহলে কত হবে, আর এটা থেকে যদি আমরা কম লিখি তাহলে কত হবে? দুইটাই ভুল না? তো যখন আমরা বেশি পরিমাণ বা কম পরিমাণ দিয়ে এই ভুলটা লিখি সেটা হচ্ছে এরর অফ কমিশন। আমাদের ওই অ্যামাউন্ট, এই যে এটা কি এক্সাক্ট অ্যামাউন্ট কত 50 না, এটা হচ্ছে এক্সাক্ট। এক্সাক্ট বা আমরা যদি কারেক্ট বলি এটা হচ্ছে 50,000, কিন্তু এই 50,000 এর উপরে, এখন 50,000 থেকে কম বা বেশি যেটাই হোক সেটাই হচ্ছে আমাদের এরর অফ কমিশন। বুঝে গেল? আমাদের নিচেও যদি হয় কম অ্যামাউন্ট হলেও কিন্তু কমিশন, আমাদের হাইয়েস্ট অ্যামাউন্ট বা একটু বেশি হলেও কমিশন হবে। 3 নম্বরে এসে দেখুন তো এরর অফ মিস পোস্টিং। এটা কি মানে? একটার জায়গায় আরেকটা লিখে ফেলা। হ্যাঁ, একটা জায়গায় আরেকটা লিখে ফেলা বলতে আমাদের পোস্ট যখন আমরা করছি, হয়তো আমাদের আসবাবপত্র পোস্ট করার কথা ছিল, সেখানে হয়তো আমরা আসবাবপত্র বাদে অন্য কিছু পোস্ট করছি, তখন এটা কি হবে? এরর অফ মিস পোস্টিং। আর শেষে আছে দেখুন কম্পেনসেটিং এরর্স। এটার মানে কি বলেন তো? কম্পেনসেট করা মানে কি বলেন তো? অনুদানমূলক কোনো জিনিস কম্পেনসেট করা মানে হচ্ছে কি ক্ষতিপূরণ বা এরকম কিছু বোঝায় না। আর মনে করেন আপনার কাছে দুইটা ফিগার আছে, মানে দুইটা অ্যামাউন্ট আছে, একটা অ্যামাউন্ট দিয়ে যখন আরেকটা অ্যামাউন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, এটা একটু বোঝা, মানে এটা কিন্তু দেখবেন একটা পক্ষের সাথে হয় না, মানে দুইটা পক্ষের সাথে জড়িত। মনে করেন আপনার যে কোনো একজনের, মনে করেন আপনি সেল অন ক্রেডিট টু, এখানে হয়তো আমরা করিম দিলাম, যে করিমের কাছে আমরা বাকিতে বিক্রি করছি মনে করেন কত টাকা, 10,000 আমরা দিলাম 50,000 দিই। তো এখন আমরা হয়তো বা এটা ভুল করে, আমরা ইনকারেক্ট বা ভুল করে আমরা লিখছি কি ভুল করে মনে করেন আমরা 500 টাকা লিখে ফেলছি, তাহলে আমরা কম কয় টাকা লিখছি বলুন তো? 49,500 49,500 টাকা আমরা কি করছি? কম লিখছি। কম লিখে ফেলছি না? এখন যদি কোনো কারণে আবার আরেকটা মনে করেন আমরা সেলস হয়তো বা আরেকজনের কাছে করছি, সেল অন ক্রেডিট, এখানে মনে করেন আমরা রহিমের কাছে কিন্তু বিক্রি করছি কত টাকা? 500 টাকা। কিন্তু এইটা মনে করেন আমরা ভোট করে লিখছি কত? 50,000। তো এখানে বেশি লিখছি কত? 49,500
এখন বলেন তো দুইটা মিলে হিসাব অরিজিনালি টাকার অ্যামাউন্টের সাথে মিলে যাবে না বা অন্য কিছুর সাথে মিলে গেছে এখন হয়েছে কি আমরা এখানে কম লিখছিলাম কত টাকা আর এখানে প্লাস লিখছি কত টাকা তার মানে প্লাসে মাইনাসে সমান হয়ে গেছে তো এইটাকে বলা হচ্ছে কম্পেনসেটিং এরর্স আপনি যখন জাবেদা করবেন জাবেদা করার সময় কি হবে এখানে আপনি সেলস দিবেন সানডে ডেটর্স ওরিয়েন্টে দিবেন আর সেলস দিবেন আবার এখানে কিন্তু সানডে ডেটর্স রোহিতকে দিবেন আবার সেলস দিবেন দুই দিকেই দেখবেন যে সমপরিমাণ টাকা কম এবং সমপরিমাণ টাকা বেশি হচ্ছে এই কারণে দেখবেন তখন কি হচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কম্পেনসেটিং এরর্স অনেক সময় হয় কি যখন আপনাদের কোনো একটা ভুল ধরতেছেন ওই ভুলের সংজ্ঞাটা নাম কোনটা হবে এটা কিন্তু বের করা জরুরি যে আপনি বুঝতেছেন এটা ভুল বা এটা যে কম্পেনসেটিং এরর্স হচ্ছে কিনা বা এটা কি ক্লারিক্যাল এরর্স হচ্ছে কিনা এটা কিন্তু বের করা বা বোঝা একটু ক্রিটিক্যাল এই জন্য এই এররগুলো একটু লিখে নিন এরপরে যেটা আমাদের একটা প্রশ্ন আছে আপনাদের এটা শুনছেন কিনা যে এ অডিটর শুড বি এ ওয়াচ ডগ নট এ ব্লাড হান্ট এই কথাটা শুনছেন আপনারা আপনারা বই কিনছেন না ও বই তো শব্দ লিখেছি এই ওয়াচ ডগ মানে কি বলেন তো ওয়াচ ডগ মানে হচ্ছে শিকারী কুকুর আর ব্লাড হান্ট মানে হলো কি যারা আপনার দেখবেন যে যেটা সাধারণত শিকারী কুকুর না যারা গোয়েন্দা কুকুর এটাকে বলা হচ্ছে ব্লাড হান্ট তো আমাদের যখন অডিটরের কাজ হবে তখন তার কাজটা কি বলেন তো গোয়েন্দাগিরি করা নাকি হচ্ছে শিকারী বা সচেতনভাবে প্রতিটি জিনিস পর্যবেক্ষণ করা কোনটা হবে বলেন তো গোয়েন্দাগিরি করা যদি হয় গোয়েন্দাগিরি যদি করা হয় তাহলে কিন্তু বিষয়টা অন্য জায়গায় চলে যাবে দেখবেন অনেক সময় যারা অডিট করে এটা দেখবেন কিন্তু একটা কনসিকিউটিভ মুভমেন্টগুলো থাকে যেমন একটা ছোট কথা বলি যেমন আমার কিছু বন্ধু আছে হচ্ছে অডিট ফার্মের সাথে জড়িত আচ্ছা এরপর আরো কিছু কোশ্চেন আছে যেগুলো এখানে বেশি আনা যায়নি আচ্ছা এখানে কয়টা আছে 7টা না আর আমাদের তাহলে 7 গুণ 14 আমাদের 9টা কোশ্চেন আছে 9টা কোশ্চেন আমি নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী যে সপ্তাহ আছে আগামী সপ্তাহে এই একটা শিটে একটা দিয়ে দিব জাস্ট এই শিটে যতটুকু আছে আপনারা এতটুকু দেখবেন তাতে বুঝে যাবেন আর এমসিকিউ বিষয়টা কয়টা নেবেন 40টা স্যার 30 20টা না সব সিমিলার লাগে ওখানে সব অ্যানসার দিয়েছে স্যার এগুলো তো আমাদের উপর অনেক বছর গেছে স্যার 30 আচ্ছা অফলাইনে যারা পরীক্ষা দিবেন অফলাইন অনলাইন আচ্ছা ঠিক আছে প্রথমে 30টা দিই অনলাইনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য হচ্ছে 50টা অফলাইনে অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় তো আপনাদের মুখস্থ করা লাগতেছে তারপর পড়া লাগতেছে আর অনলাইন অফলাইনে যারা আছে মানে অনলাইন পরীক্ষা দেওয়ার সময় তো আপনারা ওটা দেখতে পাচ্ছেন আপনাদের রিসোর্স থাকতেছে তো আরো বেশি ধরতেছে আর হচ্ছে না আর অফলাইনে যারা আছে অফলাইনের জন্য 30টাই থাক 30টার ভিতরে 10টা আপনাদের ক্লাস টেস্টে থাকবে আর 10টা হচ্ছে ফাইনালে থাকবে তাই টোটাল হচ্ছে ওখান থেকে একটু 20টা থাকতেছে জাস্ট ওভারঅল যে ইস্যু আছে ওভারঅলের উপরে ভিত্তি করে আপনাদের হচ্ছে শিট দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর আপনারা বই কিনছিলেন একটা বই দিয়েছিলাম আমি দেখুনবে স্যার ওই তো পিডিএফটা আছে আচ্ছা আর একটা বই আপনারা এই সাবজেক্টে একটা বই কিনে 100 টাকা বা 120 টাকা বা তারও কম নেই পুরানো লাইব্রেরি থেকে কিনলে 60 টাকা নিবে আর নতুনটা কিনলে হয়তো বা 150 টাকা নিতে পারবে বইটার নাম হচ্ছে অডিটিং এই বইটা আপনারা একটু কিনে রাখেন এই সবাই এই বইটার নাম একটু লিখে রাখেন অডিটিং বিএন টার্নার আমাদের এই বইয়ের শেষে আমাদের যে কোশ্চেনগুলো পড়তেছি বইয়ের শেষে প্রায়
150টার উপরে কোশ্চেন দেওয়া আছে। আমাদের এই কোশ্চেনগুলো থেকে আমরা হচ্ছে এখানে দেখতেছি কেমন। এবং আপনারা ভবিষ্যতে যদি অডিটিং বা অডিটিং পার্ট 2 বা অন্য যে কোনো জিনিস পড়তে যান, দেখা যায় এই বিলিয়ন ট্যান্ডনের বইগুলো থেকে সবচেয়ে বেশি কিন্তু আপনারা টপিকসগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন? ভারতীয় রাইটা কিন্তু বিলিয়ন ট্যান্ডনের বইটা অনেক রিচ, মানে সহজ ভাষায় লেখা। আর অন্যান্য যে অডিটিং এর বইগুলো আছে এগুলো কিন্তু দেখবেন অতটা সহজ ভাষায় পাবেন না। আপনারা অনেক সময় বোধহয় যখন পড়ছেন কপি গাইডের নাম শুনছেন না? শুনছেন? ইংলিশে বোধহয় একটা গাইড ছিল, মোটামুটি দেখবেন ওই একই জিনিস কিন্তু একটু সহজ ভাষায় লেখা। ঠিক একই রকম দেখবেন এই গাইডটা হচ্ছে সেরকম যে একই জিনিস কিন্তু সহজ ভাষায় লেখা আছে, ঠিক আছে? তো এখান থেকে একটু আপনারা বইটা কিনে নিয়ে একটু দেখে নিন। সাবজেক্ট রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কাল থেকে কোনো নোটিশ পেয়েছেন? স্যার ইউনিভার্সিটি তরফ থেকে কোনো নোটিস নেই, বাট ওভারঅল হচ্ছে কালকে ছুটি নেই, কালকে খোলা সব। রাষ্ট্রীয় কোনো শোক নেই, কালকে অফিস স্কুল কলেজ সব চলবে। আচ্ছা শুনেন, আপনারা হচ্ছে ওটা করবেন না করবেন এটা হচ্ছে ইউনিভার্সিটির নোটিশ যেটা থাকে হ্যাঁ, এটা ফলো করবেন। আচ্ছা, কারণ অবশ্যই। কোনো ইস্যু বা কোনো কিছু হলে আমরা চাচ্ছি না কোনো স্টুডেন্ট আবার পরবর্তীতে কোনো ঝামেলায় যেতে যায় না। স্যার সব রাখে যাবে, ব্যাক টু নর্মাল লাইফ, নর্মালি আমাদেরকে সপ্তাহে বাদ দিই। না বন্ধ দিতে হবে, বন্ধ বাদ হয়ে গেছে। না বন্ধ আসবে আসিক বন্ধ না করে আরো ভালো, মানে রেগুলার নর্মালি চলতে হবে, ওদের পাতলা দরকার এমনি ঘুমে তবে 6 আগস্টে বিজয় দিবস ঘোষণা করে এটা এটা তো সংসদ থেকে পাস আচ্ছা এই 1 থেকে 50 ঠিক আছে? 1 থেকে 50 কে আছেন? জি স্যার। বলেন বলুন। 44 44 45 45 29 29 29 আর কেউ? 51 থেকে 100 63 63 আর কেউ আছে? 52 52 okay 53 53 okay 87 87 okay আর বাকি আছে কি কে? 158 on 58 okay 165 165 triple one 111 আচ্ছা আপনাদের একটা প্রশ্ন ধরি, বলেন তো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, মানে আমরা দেখি না বিভিন্ন দেশ আছে, যেমন দেখবেন আমাদের দেশ কি প্রধানমন্ত্রী শাসিত না, হ্যাঁ আর আমেরিকা কি রাষ্ট্রপতি শাসিত না? বলে তো এদের পার্থক্য করে, দুইটাই তো গণতান্ত্রিক দেশ, আমাদের তো ভোট দিয়ে দলীয় প্রধান একদম রাষ্ট্রীয় প্রধান। দলীয় প্রধান আর রাষ্ট্রীয় প্রধান, না না দুইটাই। মন্ত্রী পরিষদের প্রধানই তো প্রধানমন্ত্রী, হ্যাঁ তাই না? আর মনে করেন যখন রাষ্ট্রপতি হচ্ছেন তখন তো উনি রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছেন কি করে? রাষ্ট্রপতি তো কোনো দলের আন্ডারে না, মানে আওয়ামী লীগ বা বিএনপি হ্যাঁ রাষ্ট্রপতির স্বতন্ত্র থাকে। স্বতন্ত্র না। আচ্ছা, এরকম না, আরেকটা পার্থক্য আছে, মানে শোনেন রাষ্ট্রপতি দলের না কিভাবে মনে করেন এখনকার রাষ্ট্রপতি কে? জো বাইডেন না? এ কি ডেমোক্রেটিক পার্টির না? তাহলে দলের না হবে ওদের ডেমোক্রেটিক, তাই না? ডেমোক্রেটিক কি? ডেমোক্রেটিক আর রিপাবলিকান দুইটার বাইরে কি দল আছে? না তো ডেমোক্রেটিক অথবা রিপাবলিকান যে কোনো একটা গ্রুপ থেকেই রাষ্ট্রপতি আসবে। এখন রাষ্ট্রপতি শাসিত সরকার আর প্রধানমন্ত্রী শাসিত সরকার দুটোর ভিতর বেসিক পার্থক্য কি? একটা আছে পার্থক্য কিন্তু অনেকগুলো, একটা পার্থক্য আপনারা দেখবেন যে প্রশ্ন করে, দেখবেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রশ্ন
আপনি যে কোনো গঠনমূলক প্রশ্ন করতে পারবেন যে আপনার এই বাজেটটা কেন এটা হয়েছে, কেন এটা বললেন। রাষ্ট্রপতিকে কখনো প্রশ্ন করতে পেরেছেন, বা জো বাইডেনকে সংসদে দাঁড়িয়ে বা পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ প্রশ্ন করতে পারে? না কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতিকে ঈশ্বরের বিকল্প ধরা হয়। হ্যাঁ There is no question regarding the president. প্রেসিডেন্ট যেটা করবেন সেটাই শেষ। এই জন্য দেখবেন প্যালেস্টাইন ইস্যু নিয়ে কিন্তু বিভিন্ন সময় বাইরে বিক্ষোভ হয়, কিন্তু সংসদে কিন্তু কেউ পার্লামেন্টে বাইডেন বা জো বাইডেনকে কিন্তু কি করতে পারতেছে না, প্রশ্ন করতে পারতেছে না। কারণ কি, সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকারে প্রশ্ন করা যায়। কিন্তু দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী যিনি থাকেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় গঠনমূলক প্রশ্ন করা হয় যে আপনাদের এই বাজেট বা এই সময় যে বাজেট গেছে এটা কি হয়েছে বা কত টাকা আসছে বা কত টাকা দিতে হবে, এই বিষয়ে যে প্রশ্ন করার সুযোগ, এটাই হলো মূল জিনিস। এছাড়া দেখবেন এরাও নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসবে, প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসবে, পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করে মন্ত্রী পরিষদ গঠন করবে। আরেকটা বলেন তো, আইনসভা কোনটা? আইনসভা মানে তো বোঝেন, মানে আইনগুলো যে পাস হয়, আইন প্রণয়ন কোথা থেকে হয়? আইন পাস হলে তো খুব সুন্দর সংসদ থেকে, আর প্রণয়ন করা হয় মানে আগে পাস প্রণয়নের আইন। আইনসভা তাহলে কোনটা? আইনসভা হচ্ছে জাতীয় সংসদ। কারণ দেখবেন আমাদের এর আগে একটা আন্দোলন ছিল না, নিরাপদ সড়ক আইন। তারপরে দেখবেন কিন্তু সড়কের আইন বলে হেলমেট না পরলে কত টাকা জরিমানা, এইটার বিষয়, মোটরসাইকেল সর্বোচ্চ কত গতিতে চালাতে পারবেন, পরে কিন্তু সব কিছু তার মানে এটা কোথায় করছে বলুন তো? জাতীয় সংসদে বিল পাস করে করা হয়েছে। এই জন্য জাতীয় সংসদ হচ্ছে আইনসভা, এবং সারা বাংলাদেশের কোথায় কোনটা চলবে চলবে না এটা কিন্তু জাতীয় সংসদ নির্ধারণ করে। আপনাদের রোল বলেন পরে কি ক্যাশ নেই? কত? 22 তারপর 075 ওকে, আর কেউ বাদ করছেন? আচ্ছা, এই আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী সপ্তাহে মোটামুটি কোর্স কমপ্লিট করে ফেলবো। আর তারপরে হচ্ছে একটা কুইজ নেওয়া দরকার, কারণ প্রেজেন্টেশন তো নিয়েছিলাম, একটা অ্যাসাইনমেন্টের টপিকস আমি নেক্সট ক্লাসে দিয়ে দেবো। এক পেজের একটা অ্যাসাইনমেন্ট নিব, এক পেজ মানে তো বোঝেন, মানে সবচেয়ে ছোট, আর এই অডিটিং সাবজেক্টের উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। প্রেজেন্টেশন যারা কি করছেন, মিস করছেন, স্যার তারা মিডিয়ার আগে তারা কিন্তু ঘুমাস পাচ্ছে। হ্যাঁ স্যার বলছি মিডিয়ার আগে আচ্ছা যারা যারা দিয়েছেন তারা সবাইকেই দিব, আর মিটের আগে যারা দিয়েছেন পাবো, সমস্যা নেই। ওখানে তো পোস্ট করলে ডেট এই জন্য আসলে ওটা তো এডিট করা যায় না, তো সেক্ষেত্রে আপনারা তো ওই যে ফর্মটা ফিল আপ করছেন না? জি স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর অ্যাসাইনমেন্ট যেটা আছে, অ্যাসাইনমেন্টের বিষয়টা নেক্সট ক্লাসে টপিক দিলে আপনারা অ্যাসাইনমেন্টের ডেটটা আমরা আগামী মাস পর্যন্ত সময় দিব, এরপরে আপনারা একটু অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিন, ঠিক আছে? আর কুইজের বিষয়টা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কুইজ হবে, আর কোন টপিক্সের এমসিকিউ হবে, আর এমসিকিউ শিটটাও টোটালি পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। এই সাবজেক্ট নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলেন। গ্রুপেই আছে।